আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 অর্থাৎ গুণগত রসায়নের প্রথম যে টপিকটা আছে পরমাণুর মডেল সমূহ, এই টপিকটা আমরা কভার করার চেষ্টা করব। এই টপিকটা এইচএসসি কিংবা অ্যাডমিশনের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু এখান থেকে প্রায় দেখা যায় যে প্রশ্ন আসতেছে, তো এই টপিকটা স্কিপ করা যায় না। আমরা এই টপিকটা একটু বেসিক রিলেটেড পড়াশোনা করব। ইনশাল্লাহ এই টপিকের যা যা আছে ইনশাল্লাহ কভার হয়ে যাবে। তো শুরু করা যাক। তো এই চ্যাপ্টারটার শুরুতেই যেটা আছে সেটা হচ্ছে কিছু সাল, আবিষ্কার এবং আবিষ্কারকের নাম। তো এই জিনিসগুলো টুকটাক ইম্পর্টেন্ট, মাঝে মধ্যে আসে আর কি পরীক্ষায়। এই চ্যাপ্টারটার একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন জায়গায় এরকম সাল এবং আবিষ্কার, আবিষ্কারক এই তিনটা ইনফরমেশন দেওয়া আছে। তো এই স্লাইডটায় যেটা করা হয়েছে যে এই তিনটা ইনফরমেশন একটা টেবিলের মধ্যে নেওয়া হয়েছে। এটাতে একদম চ্যাপ্টারের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলা এই টাইপের ইনফরমেশন আছে এগুলা একসাথে করা হয়েছে। মেইনলি এখানে বোঝানোর মতো কিছু নাই, এটা নিজে থেকেই মুখস্থ করতে হবে। তো যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এই টেবিলটার মধ্যে এই দুইটা কলাম খুব বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা কলাম অবশ্যই পড়তে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসে। এটা এইচএসসি এবং অ্যাডমিশন দুই ক্ষেত্রেই আসে এই দুইটা কলাম থেকে। আচ্ছা, তো এটা একটু নিজে থেকে পড়তে হবে, এখানে পড়ানোর বা বোঝানোর মতো কিছু নাই। আমাদের মেইন পড়াটা শুরু হচ্ছে এখান থেকে, রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা, এটা থেকে মেইনলি পড়া শুরু। তো এই যে টপিকটা, এটা হচ্ছে এইচএসসি এর জন্য খুব গুরুত্বপূর্ণ। এইচএসসি তে গ এবং খ মার্কের প্রশ্নে এই টপিকটা থেকে প্রশ্ন আসে। আর যদি বলি যে এমসিকিউ বা অ্যাডমিশনের জন্য কোনখান থেকে প্রশ্ন আসবে, সেটা হচ্ছে এই যে চারটা উপকরণের নাম, এটা এমসিকিউ এবং হচ্ছে অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। অ্যাডমিশনের জন্য এই চারটা উপকরণ গুরুত্বপূর্ণ। আসলে এই রাদারফোর্ডের যে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষাটা, এটা পরমাণুর গঠন সম্পর্কে খুব ভালো একটা ধারণা দেয়। তো উনি যেটা করছিলেন, উনি এই পরীক্ষাটার জন্য চারটা উপাদান বা উপকরণ ব্যবহার করছিলেন। একটা হচ্ছে আলফা কণা, একটা হচ্ছে পাতলা সোনার পাত। সোনার পাতটা খুবই পাতলা ছিল, এটার পুরুত্বটা ছিল হচ্ছে 0.004 সেন্টিমিটার, মানে খুবই পাতলা। এরপরে উনি যেটা ইউজ করছিলেন সেটা হচ্ছে জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা, এবং আরেকটা হচ্ছে লেড ব্লক। তো জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত যে পর্দাটা ছিল জেডএনএস, এই প্রশ্নটা একবার ঢাকা বোর্ড 2016-তে এমসিকিউ আসছিল। তো এই চারটা উপকরণ পরীক্ষায় আসার মতন, এমসিকিউ পরীক্ষাগুলোতে দিয়ে দিতে পারে যে নিজের কোনটি হচ্ছে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার উপাদান নয়। এখান থেকে যে কোনো একটা অপশন ঘুরাই দিলে এখান থেকে কোশ্চেন করা যায়। তো রাদারফোর্ড এই পরীক্ষাটায় যেটা করছিলেন, তোমার এই আলফা কণা বিক্ষেপণ পরীক্ষাটায়, এটা নিয়ে একটু আলোচনা করি। উনি যেটা করছিলেন, এই যে এটা হচ্ছে লেড ব্লক, তার মধ্যে রাখছিলেন হচ্ছে একটা তেজস্ক্রিয় মৌল, যেটা হচ্ছে আমাদের এই আলফা কণার সোর্স। তেজস্ক্রিয় পদার্থটা ছিল হচ্ছে আলফা কণার সোর্স। এই চারপাশে রাখছিলেন হচ্ছে জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত একটা পর্দা, এবং তার মাঝখানে রাখছিলেন এই যে এইটা, এটা হচ্ছে আমাদের গোল্ড প্লেট, পাতলা সোনার পাত, এই যে এইটা। আচ্ছা, এরপর উনি এখানে যে পরীক্ষাগুলো করছিলেন সেটা হচ্ছে উনি লেড ব্লকের ভেতর থেকে আলফা কণা এই প্লেটটার উপর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে উনি নিক্ষেপ করতেছিলেন, এবং এইভাবে উনি নিক্ষেপ করতে করতে কিছু জিনিস পর্যবেক্ষণ করলেন। তো ওনার যে পর্যবেক্ষণগুলো ছিল, ওনার প্রথম যে পর্যবেক্ষণটা ছিল সেটা হচ্ছে যে আলফা কণা 99% ক্ষেত্রেই 99% ক্ষেত্রেই 99% ক্ষেত্রে সোজা চলে যায়।
অর্থাৎ 99% ক্ষেত্রে যেটা হয়, উনি যেই অ্যাঙ্গেল আলফা কণাটা গোল্ড প্লেটে নিক্ষেপ করলেন ঠিক সেই বরাবরই পিছে চলে আসলো, অর্থাৎ কোনো ধরনের বিচ্যুতি কিংবা বেঁকে যাওয়ার ঘটনা ঘটে নাই। এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। খুব এরপরে যে জিনিসটা তিনি পর্যবেক্ষণ করলেন সেটা হচ্ছে খুব অল্প সংখ্যক ক্ষেত্রে আলফা কণার সামান্য বিচ্যুতি, অর্থাৎ খুবই অল্প সংখ্যক ক্ষেত্রে যেটা দেখা গেল, আলফা কণাটা ধরা যাক এইভাবে নিক্ষেপ করা হয়েছে, কিন্তু প্লেটে আঘাত করার পরে জিনিসটা সামান্য বেড়ে গেছে, অর্থাৎ মাঝখানে একটা কোণ বা অ্যাঙ্গেল সৃষ্টি করে বিচ্যুত হইতে যেই যেই অ্যাঙ্গেলে আসছিল সেইভাবে যায় নাই, কিছুটা বেঁকে তারপরে গেছে। আর 3 নম্বর যে পর্যবেক্ষণটা ছিল সেটা হচ্ছে খুবই সামান্য, অর্থাৎ 20,000-এর ভেতরে একটি আলফা কণা সোজা অপর পাশে চলে আসে। এটার মানে এটা হচ্ছে এই 20,000টা আলফা কণা নিক্ষেপণ করলে এরকম একটা ক্ষেত্র দেখা যায় যখন আলফা কণাটা সোজাসুজি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পিছের দিকে চলে আসে। জিনিসটা অনেকটা এরকম যে এই বরাবর আলফা কণাটা নিক্ষেপণ করা হলো, এই বরাবর নিক্ষেপ করা হলো, প্লেটে আঘাত করার পর ঠিক এই পিছন দিকে চলে আসবে, মানে একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পিছের দিকে চলে আসবে। এই তিনটা ক্ষেত্র বা তিনটা জিনিস উনি এই আলফা কণা থেকে পর্যবেক্ষণ করলেন। উনার পর্যবেক্ষণের উপর ভিত্তি করে উনি কিছু সিদ্ধান্ত নিলেন যেটা পরমাণুর স্ট্রাকচার সম্পর্কে ধারণা দেয়। আমরা এখন সেই সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, ওনার সিদ্ধান্তের প্রথম যেটা ছিল সেটা হচ্ছে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায় যে গোল্ড প্লেটটা ইউজ করা হয়েছিল ওইটা ছিল মেইনলি একটা পরমাণুর প্রতিনিধি। আমরা সেই গোল্ড প্লেট বা একটা পরমাণু আঁকার চেষ্টা করি। ধরে নিই এই হচ্ছে আমাদের সেই পরমাণুটা, আর এই হচ্ছে আমরা আলফা কণাটা। আলফা কণা কি? আলফা কণা হচ্ছে একটা দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। আলফা কণা হচ্ছে একটা দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এটা সেই ছোটবেলা থেকে পড়ে আসতেছি আমরা। তো উনি যে প্রথম সিদ্ধান্তটা দিলেন যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা, এটা উনি কেন বললেন? কারণ হচ্ছে উনি যখন আলফা কণা নিক্ষেপ করতেছিল গোল্ড প্লেটের উপর, সেই ক্ষেত্রে দেখা গেছে যে 99% ক্ষেত্রে আলফা কণার কোনো বিচ্যুতি হয় নাই, অর্থাৎ আলফা কণাটা একদম সোজাসুজি যেভাবে যাচ্ছিল এইভাবে চলে যাচ্ছে, কোনো ধরনের বিচ্যুতি ঘটতেছে না। যদি এই পরমাণুর চারপাশে এমন কিছু থাকতো যেটা আলফা কণাকে আকর্ষণ কিংবা বিকর্ষণ করতে পারতো, তাহলে অবশ্যই আলফা কণার বিচ্যুতি ঘটতো। কিন্তু যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই আলফা কণাটা সোজাসুজি এক পাশ থেকে আরেক পাশে চলে যাচ্ছে, তার মানে আলফা কণাকে বাধা দেওয়ার মতন কিছু নাই। এই জন্য উনি প্রথম সিদ্ধান্তে আসতে পারলেন যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে পরমাণুর কেন্দ্রেই সমগ্র ভর বিদ্যমান। আচ্ছা, উনি যখন আলফা কণাটা নিক্ষেপ করতেছিলেন একটা কি বলে এটাকে, একটা ওনার পর্যবেক্ষণ ছিল যে 20,000-এর মধ্যে একটি ক্ষেত্রে দেখা যায় আলফা কণাটা সোজা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে অপোজিট দিকে চলে আসে। এখন আলফা কণার দেখা যাচ্ছে যে এইভাবে যে চলে আসতেছে, এটার কারণ কি? অবশ্যই আলফা কণা কোনো একটা ভারী বস্তুর সাথে আঘাতপ্রাপ্ত হচ্ছে,
আঘাতপ্রাপ্ত হয়ে তারপরে এইদিকে চলে আসতেছে। এটাই তো। তো এই জন্য উনি 2 নাম্বার যে সিদ্ধান্তটা এটাতেও আসতে পারলেন যে পরমাণুর কেন্দ্রেই পরমাণুর সমগ্র ভর বিদ্যমান। কারণ হচ্ছে অন্য কোনো ক্ষেত্রে কিন্তু এরকম দেখা যাচ্ছে না যে সোজাসুজি অপর পাশে চলে আসতেছে। শুধু তখনই দেখা যাচ্ছে যখন এই আলফা কণাটা সোজা একদম পরমাণুর কেন্দ্রে যে হিট করতেছে, তখন এইভাবে 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে বিপরীত দিকে চলে আসতেছে। তার মানে পরমাণুর কেন্দ্রেই আসলে সমগ্র ভরটা বিদ্যমান। অন্য কোথাও এইরকম ভারী কোনো বস্তু নাই, যার কারণে আলফা কণাটা ডিরেক্ট অপর দিকে চলেও আসতে পারতেছে না। এবার আসি 3 নাম্বার, কেন্দ্রে থাকে ধনাত্মক অংশ তথা নিউক্লিয়াস। আচ্ছা, এটা কেন? যে কেন্দ্রে কেন ধনাত্মক অংশ? আলফা কণা নিজেও হচ্ছে একটা পজিটিভ চার্জ। এই যে পজিটিভ চার্জ, তার মানে যদি আলফা কণাটাকে মানে বিকর্ষণ করতে হয়, তাইলে অবশ্যই কেন্দ্রেও থাকতে হবে একটা পজিটিভ চার্জ। কেন্দ্রে যদি নেগেটিভ কোনো কিছু থাকতো, তাইলে কিন্তু এই আলফা কণাটাকে আকর্ষণ করতো। কারণ আমরা জানি যে কুলম্বের সূত্র থেকে পজিটিভ আর নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করে, আর হচ্ছে সমধর্মী হইলে বিকর্ষণ করবে। ঠিক আছে, তো যেহেতু এই জিনিসটা বিকর্ষণ করতেছিল আলফা কণাটাকে, এই কেন্দ্রে যা আছে, যেটাকে নিউক্লিয়াস পরে নামকরণ করা হয়েছে, উনি তো জানতেন না ভিতরে যে পজিটিভ আছে। উনি যেটা দেখলেন সেটা হচ্ছে যে ভিতরে এমন কিছু আছে যেটা আলফা কণাটাকে আহ বিকর্ষণ করে। যেহেতু বিকর্ষণ করে আর আলফা কণা নিজেও হচ্ছে পজিটিভ, তার মানে বিকর্ষণ করতে হইলে সমধর্মী লাগবে। আলফা কণাও পজিটিভ, করতেছেও বিকর্ষণ, তার মানে অবশ্যই ভিতরেও কোনো একটা সমধর্মী কিছুই রাখতে হবে। তাইলে এটা খুব সহজেই বলা যায় যে ভিতরেও কোনো একটা পজিটিভ চার্জই আছে, পজিটিভ চার্জ বিদ্যমান। তো এইভাবে তিনি 3 নাম্বার সিদ্ধান্তটাতেও পৌঁছাতে পারলেন। আচ্ছা, 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে পরমাণুর কেন্দ্রের ধনাত্মক অংশ পরমাণুর পারমাণবিক সংখ্যা। রাদারফোর্ড এই যে আলফা কণার যে বিক্ষেপণটা হচ্ছিল, এই বিক্ষেপণের উপরে তিনি হিসাব নিকাশ করে তিনি দেখলেন যে এই মাঝখানে যে পজিটিভ চার্জটা আছে, এইটাই পরমাণুর পারমাণবিক সংখ্যার সমান। মেইনলি পরমাণুর তো আর কোথাও কোনো পজিটিভ চার্জ নাই, নিউক্লিয়াস ছাড়া আর কোথাও তো পজিটিভ কিছু নাই, শুধুমাত্র নিউক্লিয়াসেই আছে। তো এই জন্য এই পারমাণবিক সংখ্যাটা এটার সমান হয়। যে ধনাত্মক অংশটা থাকে এটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা। মেইনলি ভিতরে যে ধনাত্মক অংশ, এটাই তো হচ্ছে প্রোটন নাম্বার। যে পজিটিভ অংশটা থাকে এটা তো প্রোটন নাম্বার, প্রোটন সংখ্যা। আর প্রোটন সংখ্যাই তো হচ্ছে পারমাণবিক সংখ্যাও একই। প্রোটন সংখ্যা আর পারমাণবিক সংখ্যার সাংখ্যিক মানটা সেম হয়। আচ্ছা আচ্ছা, 5 নাম্বার যে সিদ্ধান্ত সেটা হচ্ছে যে পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের ব্যাসটা খুব ছোট। এটা মেইনলি হাইড্রোজেন বা অন্য যে কোনো পরমাণুর ব্যাস এবং নিউক্লিয়াসের যে ব্যাসটা আছে, এটা হিসাব করলে দেখা যায় যে নিউক্লিয়াসের ব্যাসটা আসলে পরমাণুর তুলনায় খুবই ছোট। মেইনলি তো নিউক্লিয়াসে যখন এটা আঘাত করতেছে তখনই আলফা কণাটার বিচ্যুতি ঘটতেছে, অন্য কোনো ক্ষেত্রে তো ঘটতেছে না। অন্য কোনো ক্ষেত্রে এই জিনিসটা ঘটতেছে না। পরমাণুর বিভিন্ন অংশ দিয়ে যখন যাচ্ছে আলফা কণাটা, তখন কোনো বিচ্যুতি ঘটতেছে না। শুধুমাত্র যখন এই মাঝের নিউক্লিয়াসের আশপাশ দিয়ে আলফা কণাটা যাচ্ছে, তখন এই জিনিসটার বিচ্যুতি ঘটতেছে। তো যেহেতু খুব অল্প ক্ষেত্রে দেখা যায় যে এই বিচ্যুতির পরিমাণটা খুবই অল্প, 99% ক্ষেত্রে কোনো ধরনের বিচ্যুতি ঘটতেছে না, তার মানে খুব অল্প একটা জায়গায়, ছোট্ট একটা জায়গায় নিউক্লিয়াসটা আছে, যেটা পরমাণুর থেকে অনেক বেশি ছোট। এখন আমরা দেখবো হচ্ছে সামগ্রিকভাবে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং এর যে সীমাবদ্ধতাগুলো আছে সেইগুলা। তো রাদারফোর্ড পরমাণু মডেলটা এখন উনি যে সিদ্ধান্তগুলো নিলেন সেইখান থেকে উনি ওনার এই মানে পরমাণু মডেলটা দাঁড় করালেন। তো ওনার এই পরমাণু মডেলটা উনি কি কি বলতে চেয়েছিলেন সেগুলো একটু বলুন। এই জিনিসটা হচ্ছে এই 2টা টপিক এইচএসসি রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট। এইচএসসি রিটেনের জন্য ইম্পর্টেন্ট, অন্য কোথাও সেইভাবে এখান থেকে প্রশ্ন আসে না। আচ্ছা, আমার এখানে আজান হচ্ছিল, এখানে একটু ব্রেক নিতে হয়েছে।
তো শুরু করি। যে এই যে সামগ্রিকভাবে রাদারফোর্ডের যে পরমাণু মডেলটা, এই পরমাণু মডেলে উনি যে জিনিসগুলো বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে, প্রথম কথা, প্রথমে উনি বলছিলেন হচ্ছে নিউক্লিয়াস নিয়ে কিছু কথা বলছিলেন। উনি বলছিলেন যে পরমাণুর যে কেন্দ্রস্থলটা আছে, এই কেন্দ্রস্থলে পরমাণুর সমগ্র ধনাত্মক চার্জ থাকে এই 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 ছোট জায়গাটার মধ্যে। এটার আয়তন ছিল খুবই ক্ষুদ্র, ক্ষুদ্র আয়তন ছিল। এই জায়গাটা পরমাণুর খুব অল্প সামান্য একটা জায়গা ধারণ করে রাখতো, এবং এইটার যে সাংখ্যিক মানটা ছিল বা ধনাত্মক চার্জের যে পরিমাণটা ছিল সেটা হচ্ছে পরমাণুর পারমাণবিক সংখ্যা। আর হচ্ছে পরমাণুর যেই ভর, ভরের অধিকাংশটাই এই নিউক্লিয়াসের, প্রায় সমগ্র ভর ধারণ করে। আচ্ছা, এরপরে উনি দ্বিতীয় যে মডেলের যে দ্বিতীয় বিষয়টা নিয়ে কথা বললেন সেটা হচ্ছে এই পরমাণুর চারপাশে ইলেকট্রন। পরমাণু যেহেতু বিদ্যুৎ নিরপেক্ষ, পরমাণুটা যেহেতু বিদ্যুৎ নিরপেক্ষ, তাই এই পরমাণুর পজিটিভ যে চার্জটা আছে নিউক্লিয়াস, এটার চারপাশে অবশ্যই সমপরিমাণ নেগেটিভ চার্জও থাকতে হবে। নেগেটিভ চার্জ যেটা হচ্ছে ইলেকট্রন। 3 নম্বর তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে ইলেকট্রন গুলাকে উনি গ্রহের সাথে তুলনা করলেন। গ্রহের সাথে তুলনা করলেন অর্থাৎ গ্রহগুলা সূর্যের চারপাশে যেভাবে ঘুরতে থাকে, ইলেকট্রন গুলাও নিউক্লিয়াসের চারপাশে একইভাবে ঘুরতে থাকে। অর্থাৎ এই যদি হয় আমার নিউক্লিয়াসটা, চারপাশে ইলেকট্রন গুলা ঘুরবে। আচ্ছা, তো এইখানে তিনি দুইটা বলের কথা বলেছিলেন। একটা হচ্ছে এই মাঝখানের পজিটিভ যে নিউক্লিয়াসটা আছে এবং এই পাশে যে নেগেটিভ ইলেকট্রনটা আছে, এই দুইটার মাঝের স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল, এবং আরেকটা বলছিলেন সেটা হচ্ছে এই যে ইলেকট্রন গুলা নিউক্লিয়াসের চারপাশে ঘোরে, তখন বাইরের দিকে একটা কেন্দ্র বহির্মুখী বল কাজ করে। কেন্দ্র বিমুখী বল কাজ করে। তো এই দুইটা বলকে উনি বললেন যে এই দুইটা বল পরস্পর সমান। সমান। আচ্ছা, তো এই যে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত বল, এটা ফিজিক্স সেকেন্ড পেপারে আছে। ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 2 এর মধ্যে আছে। চ্যাপ্টার 2 এর মধ্যে আছে আছে ওই যে কুলম্বের যে সূত্রটা, ওই হিসাবে যে বলটা কাজ করে এটা হচ্ছে কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে, এবং ইলেকট্রন যখন ঘুরে বাইরের দিকে যে বলটা কাজ করে সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। এই দুইটা বল পরস্পর সমান। এই ছিল হচ্ছে রাদারফোর্ডের যে পরমাণুর মডেল। উনি সামগ্রিকভাবে এই জিনিসগুলা বলছিলেন ওনার মডেলে। আচ্ছা, আগের স্লাইডে একটা জিনিস একটু বলে যাই, সেটা হচ্ছে যে এই যে যেটা বলতেছিলাম যে এইখানে যে নিউক্লিয়াস আছে, এই প্রশ্নটা আসতে পারে, মানে মাথায় আসতে পারে যে চারপাশে তো ঋণাত্মক ইলেকট্রনও থাকে, নেগেটিভ ইলেকট্রন থাকে। তো আলফা কণাটা তো পজিটিভ, তাহলে এই নেগেটিভ ইলেকট্রন গুলা কেন আলফা কণাটাকে হচ্ছে নিজেদের দিকে টেনে নেয় না, বা আলফা কণার উপর ইলেকট্রনের কেন ইফেক্ট করে না? মেইনলি এটার উত্তরটা যেটা সেটা হচ্ছে যে আলফা কণাটা, এই যে আলফা কণাটা যেটা আছে, এই আলফা কণাটা ইলেকট্রনের থেকে
প্রায় 7,000 গুণ বেশি ভারী, 7,000 গুণ ভারী, যার জন্য আসলে ইলেকট্রন আলফা কণাটার বিক্ষেপণ বা বিচ্যুতি কোনো কিছুর উপরেই কোনো রকমের ইফেক্ট ফেলতে পারে না। এই জন্য ইলেকট্রনের জন্য আলফা কণার কোনো বিচ্যুতি বা কিছু ঘটে নাই। আচ্ছা, তো এই ছিল রাদারফোর্ডের সামগ্রিক মডেল। আমরা এবার নেক্সট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে রাদারফোর্ডের যে সীমাবদ্ধতাটা, রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা, এটা নিয়ে বলবো। আচ্ছা, উনি প্রথম যে ওনার যে ভুলটা ছিল সেটা হচ্ছে যে এক, ওনার যে ভুলটা ছিল সেটা হচ্ছে ইলেকট্রনকে গ্রহের সাথে তুলনা দেওয়া। দেখো, ইলেকট্রন গুলা কিন্তু মেইনলি নেগেটিভ নেগেটিভ চার্জে থাকে, তাই না? চার্জে থাকে, আর গ্রহগুলা সামগ্রিকভাবে নিউট্রাল। আবার একটা পরমাণুর যে ইলেকট্রন গুলা থাকে, ধরো এই যদি আমি ধরি একটা শেল, একটা কক্ষ, এইখানে যে ইলেকট্রন গুলা থাকে, এই ইলেকট্রন গুলা না একজন আরেকজনকে বিকর্ষণ করে। এটা আমরা জানি যে যেহেতু সবই নেগেটিভ, কুলম্বের সূত্র অনুযায়ী এটা বিকর্ষণ করার কথা এবং তাই করে। কিন্তু গ্রহগুলার ক্ষেত্রে কিন্তু এরকম না। একটা গ্রহ দেখা যায়, এই যে এইখানে যদি আমি একটা গ্রহ বলি, আবার এইখানে যদি একটা গ্রহ কথা বলি, তো এই দুইটা গ্রহ কিন্তু পরস্পরকে, যে মহাকর্ষ বল যেটা আছে, মহাকর্ষ বল দিয়ে পরস্পরকে আকর্ষণ করবে। তাইলে কোনোভাবেই ইলেকট্রন আর গ্রহগুলা এক না, এই দুইটাকে কোনোভাবেই একসাথে তুলনা দেওয়া যায় না। আচ্ছা, 2 নাম্বার যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্বের সাথে সাংঘর্ষিক। ম্যাক্সওয়েল বলছিল যে যদি কোনো চার্জিত বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে, ধরে নেই এটা একটা চার্জিত বস্তু, এই জিনিসটা যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাইলে যেটা হবে, এটা ক্রমাগত শক্তি হারাইতে থাকবে, শক্তি হারাবে। শক্তি হারানোর কারণে যেটা হবে, এটা আগে হয়তো অনেক বড় একটা রেডিয়াস নিয়ে ঘুরতেছিল, বাট শক্তি হারানোর কারণে জিনিসটা অত বড় রেডিয়াস নিয়ে ঘুরতে পারবে না। এইভাবে আস্তে আস্তে এর শক্তি হারানোর কারণে এই রেডিয়াস ক্রমাগত কমতে থাকবে এবং একটা টাইমে এই চার্জিত বস্তুটা কেন্দ্রে এসে পড়বে। তো রাদারফোর্ড তো মেনলি এরকমই বলছিল যে ইলেকট্রন গুলা চারপাশে ঘোরাকার পথে ঘুরতে থাকবে গ্রহগুলার মতো। তো সেই হিসাবে যেটা হবে, এই যে ইলেকট্রন যেটা আছে, রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রন গুলা এইভাবে ঘুরতে থাকবে, শক্তিও হারাবে। তো আর এত বড় রেডিয়াস নিয়ে ঘুরতে পারবে না, আস্তে আস্তে জিনিসটা এরকম সর্পিল আকার ধারণ করবে, করতে করতে একটা টাইমে এসে জিনিসটা এই যে কেন্দ্রে নিউক্লিয়াসের সাথে মিলে যাবে ইলেকট্রন গুলা। ইলেকট্রন আর প্রোটন যদি এভাবে মিলে যায় তাহলে তো পরমাণুটা স্টেবল থাকলো না, পরমাণুটা হয়ে গেল অস্থিতিশীল বা আনস্টেবল। অস্থিতিশীল বা আনস্টেবল এইভাবে চলতে থাকলে দুনিয়ার কোনো পরমাণু থাকতো না, সব পরমাণু নাই হয়ে যেত। এই জন্য এটা ছিল হচ্ছে 2 নাম্বার যে সীমাবদ্ধতাটা, সেটা। এরপরে যেটা ছিল 3 নাম্বার যে সীমাবদ্ধতা ছিল, সীমাবদ্ধতা যেটা 3, সেটা হচ্ছে এই আবর্তনশীল যে ইলেকট্রন গুলা ছিল, এই যে ইলেকট্রন, এই ইলেকট্রন গুলা কিভাবে আসলে ঘুরতেছে, কোন ধরনের কক্ষপথে নিউক্লিয়াসের চারপাশে ঘুরতেছে, সেটা সম্পর্কে কোনো ধরনের উনি মতামত দেন নাই। বা এই যে কক্ষপথ গুলা আছে, এই কক্ষপথ গুলার আকার কিরকম, কোন ভাবে ঘুরতেছে, এই ধরনের কোনো ব্যাখ্যা ওনার পরমাণু মডেলে ছিল না। এবার আসি 4 নাম্বার যে ঝামেলাটা ছিল ওনার মডেলে, সেটা হচ্ছে উনি বলছিলেন যে ইলেকট্রনটা গ্রহের মতন ঘুরতেছে, কিন্তু একাধিক যদি যে ইলেকট্রনওয়ালা পরমাণুগুলো আছে, এই একাধিক ইলেকট্রন ঠিক কিভাবে নিউক্লিয়াসের চারপাশে ঘুরতেছে সেটা নিয়েও উনি কোনো কথা বলে নাই। একাধিক ইলেকট্রন কিভাবে ঘুরতেছে, একাধিক ইলেকট্রন এর ঘূর্ণন নিয়ে কোনো
মডেলে বলা নেই। আচ্ছা, এই হচ্ছে আমাদের 4 নাম্বার সীমাবদ্ধতা। লাস্ট যে একটা সীমাবদ্ধতা আছে সেটা হচ্ছে যে 5 নাম্বার, এই মডেল হাইড্রোজেন বর্ণালী কোনো ব্যাখ্যাই দিতে পারে নাই। তো এইগুলা ছিল হচ্ছে রাদারফোর্ডের পরমাণু যে সীমাবদ্ধতা সেটা। নেক্সট আমরা পড়বো হচ্ছে রাদারফোর্ড। যেহেতু ভিডিও লেন্থ বড় হয়ে যাচ্ছে, তো আমরা আজকে এই ভিডিওটা পার্ট 1 হিসেবে থাকুক। নেক্সট পার্ট 2 তে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলটা নিয়ে পড়বো। তো এখন যদি একটু বলি যে এখানে আসলে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, মেইনলি যেটা বলবো এই টপিকটা যেটা বলছি একটু আগে, সামগ্রিকভাবে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং এর সীমাবদ্ধতা, এটা এইচএসসি গ এবং ঘ মার্কের জন্য ইম্পর্টেন্ট, গ এবং ঘ এর জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে মেইনলি অ্যাডমিশনে কোনো প্রশ্ন আসে না, অ্যাডমিশনে কোনো কোশ্চেন এখান থেকে হয় না। এটা এইচএসসির গ ঘ এর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এর আগের যে টপিক সিদ্ধান্ত, এটাও হচ্ছে এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, এটা অ্যাডমিশনে ওরকম গুরুত্বপূর্ণ না। আর রাদারফোর্ডে আলফা কণা বিক্ষেপণ নিয়ে বলছি যে এই 4টা উপকরণ, এটা একটু করে রাখবা। এটা এমসিকিউ এবং অ্যাডমিশন, এইচএসসির এমসিকিউ অ্যাকচুয়ালি, আর অ্যাডমিশন দুই ক্ষেত্রেই ইম্পর্টেন্ট। আর যে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা, সামগ্রিক যে পরীক্ষাটা আছে, এটা গ বা ঘয়ে আসতে পারে। তো যদি এটা এইচএসসি তে রিটেনে আসে, যেটা করতে পারো এই ছবিটা আঁকতে পারো। এই ছবিটা এঁকে এইখানে যে পর্যবেক্ষণ আছে কিংবা প্রশ্ন অনুযায়ী উত্তর করতে হবে আর কি। এই টপিকটা এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ। আর প্রথমে যেটা বললাম এই সালগুলা, এইখানে যদি 3টা কলামই পড়তে পারো খুবই ভালো, এটা সব থেকে ভালো হয়। কিন্তু যদি না পারো তাও এই 2টা কলাম মিস দিও না, এইখান থেকে প্রশ্ন হয়। আর এই জিনিসগুলা ফিজিক্সেও পাওয়া, ফিজিক্সের সেকেন্ড পেপারে পাওয়া, ফিজিক্স সেকেন্ড পেপার সম্ভবত চ্যাপ্টার 9 আছে এই জিনিসটা, চ্যাপ্টার 9, চ্যাপ্টার 9 এই জিনিসগুলো আছে। তো এটা একটু পড়ে রাখা ভালো, এখান থেকে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, আর যদি মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়তে চাও তো এটা মাস্ট, মেডিকেল অ্যাডমিশনের জন্য এই 2টা কলাম মাস্ট। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী পার্ট 2 তে আমরা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলটা নিয়ে পড়বো। স্টে হোম, স্টে সেফ, থ্যাংক ইউ।